হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে থেকে আমাদের কেপিজিকে সিরিজ শুরু হচ্ছে এবং এই কেপিজিকে সিরিজে আমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস করব। যেরকমটা আমরা ডব্লিউবিপি কুইক রিভিশন সিরিজ করেছিলাম, সেখানে টাইম কম থাকার জন্য আমাদের সিরিজটা 7 দিনের ছিল। প্রত্যেকটা সাবজেক্টের পিছনে আমরা মাত্র একটা করেই ডেডিকেটেড ক্লাস রাখার সুযোগ পেয়েছিলাম। এক্ষেত্রে একটু টাইমটা বেশি পাচ্ছি, তো আই হোপ একটা সাবজেক্টের মানে হিস্ট্রি যেরকম রয়েছে, হিস্ট্রিতে একটু বেশি ডেপথে কোয়েশ্চেন আসলেও আসতে পারে এবং সিলেবাসটা যেহেতু বেশি, তার জন্য আমরা হিস্ট্রি থেকে একটা না একের বেশি ক্লাস রাখবো, 2টো বা 3টে ক্লাস রাখবো। সেরকম ভাবে পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, স্ট্যাটিক সমস্ত সাবজেক্ট ওয়াইজ ক্লাস থাকবে। এবং একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে যে যেহেতু কেপিতে 40 মার্কসের জিকে রয়েছে বা জেনারেল অ্যাওয়ারনেস বলো, জেনারেল নলেজ বলো রয়েছে, তাই 40 মার্কসটা কিন্তু তোমার একটা হিউজ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যদি তুমি এই 40 মার্কসে যতটা বেশি স্কোর করতে পারবে। ম্যাথ জিএ তো প্র্যাকটিস করতেই হবে, তার কোনো বিকল্প রাস্তা নেই, কিন্তু জিকে তুমি একটু ডেপথে পড়লে, যেরকম ভাবে ডব্লিউবিপি কনস্টেবলের কোয়েশ্চেন এসছে, সেটা বেশ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, হার্ড বলবো না, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এবং আই হোপ কেপিতেও যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসে, তাহলে তোমরা যেন অন্যদের থেকে একটু হলেও এগিয়ে থাকো। তাই আমাদের এই সিরিজটার মোটিভই এটা হবে যে আমরা এমসিকিউ এর মাধ্যমে টপিক ডিসকাস করব, যেরকমটা আমার ক্লাসে হয়। এবং ক্লাস অবশ্যই দেখবে, পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, যেরকম প্রোভাইড করা হবেও, কিন্তু পিডিএফ এ যেহেতু আমাদের ডিটেল ইনফরমেশন গুলো থাকছে না, তাই ক্লাস দেখাটা কিন্তু ম্যান্ডেটরি, ক্লাসের কিন্তু কোনো বিকল্প নেই। আর যদি তোমরা জিজ্ঞেস করো যে কোথা থেকে পড়বো ম্যাম, কোন সোর্স ফলো করব, দেখো সোর্স ফলো করার তো অপশন ভর্তি। বেসিক সোর্স তোমাদের হবে টেক্সট বুক 9-10 এর, যেটা প্রিভিয়াস সিলেবাসে ছিল, টেক্সট বুক পড়তে পারো। আদারওয়াইজ আমাদের সিরিজে তো আমরা পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করব। শুরু করা যাক আজকের কোয়েশ্চেন থেকে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, এখানে 1600 খ্রিস্টাব্দে যে কোম্পানির কথা বলা হচ্ছে সেটা খেয়াল রাখবে, সেটা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 খ্রিস্টাব্দে এবং ভারতবর্ষে প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত আসে জাহাঙ্গীরের রাজসভায়, মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায়, যেটা হচ্ছে 1608 খ্রিস্টাব্দে। 1608 খ্রিস্টাব্দে আসেন উইলিয়াম হকিংস। উইলিয়াম হকিংস। এর পরবর্তী ক্ষেত্রে 1615 খ্রিস্টাব্দে আসে স্যার টমাস রো, যেখানে পারমিশন পায় কোম্পানি এস্টাবলিশ করার। এখানে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আসেন এবং খেয়াল রাখবে 1611 খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি স্থাপন করে, ফ্যাক্টরি স্থাপিত হয়, যেটা টেম্পোরারি ফ্যাক্টরি ছিল, মাসুলিপট্টনমে। মাসুলিপট্টনম বা অনেক জায়গায় মাছলিপট্টনমও লেখা থাকে, ঠিক আছে। এবং পার্মানেন্ট ফ্যাক্টরি এস্টাবলিশ করা হয় বা পার্মানেন্ট ফ্যাক্টরি স্থাপিত হয় 1613 খ্রিস্টাব্দে, যেটা সুরাতে। এটা হচ্ছে প্রথম স্থায়ী ফ্যাক্টরি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, পলাশির যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। এবং পলাশির যুদ্ধ থেকে ইনফরমেশন তো অবশ্যই পড়তে হবে। পলাশির যুদ্ধ সংগঠিত হচ্ছে 1757 খ্রিস্টাব্দে।
কাদের মধ্যে? না, এখানে রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে বাংলার নবাব এবং ইংরেজদের তরফ থেকে সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশীর যুদ্ধ, কাদের মধ্যে হচ্ছে? সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ। এখানে সিরাজউদ্দৌলা পরাজিত হচ্ছেন এবং পরাজিত হচ্ছেন কেন? কারণ তার যে সেনাপতি ছিলেন মির্জাফর, তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করছেন এবং মির্জাফরের জন্য তিনি পরাজিত হচ্ছেন এবং তাকে হত্যা করা হচ্ছে। এবং পলাশীর যুদ্ধের পরে বাংলার নবাব হচ্ছেন মির্জাফর। বাংলার নবাব মির্জাফর। ওকে, বাংলার নবাব হচ্ছেন মির্জাফর। তার পরবর্তী ক্ষেত্রে দেখবো যে মির্জাফরের পরে আসছে মীর কাসিম, যিনি মির্জাফরের জামাই। তারপরে মীর কাসিম যখন বাংলার নবাব হচ্ছেন, তিনি রাজধানী স্থানান্তর করছেন মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে। এখানে একটা নোট রাখো, বাংলার প্রথম স্বাধীন নবাব, বাংলার প্রথম স্বাধীন নবাব, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। যদি আমার বানান ভুল হয় তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও। হতে পারে বানান হর্ষইকার দীর্ঘইকার এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেটা ইন্টেনশনালি নয়, ভুল মানুষ মাত্রই হয়, তো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। মুর্শিদ কুলি খান, তিনি হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন নবাব। মুর্শিদ কুলি খানের পরবর্তী নবাব হচ্ছে ইম্পর্টেন্ট নবাব। মুর্শিদ কুলি খানের একদম পরবর্তী না, ইম্পর্টেন্ট হচ্ছে আলীবর্দী খান। এই আলীবর্দী খাঁয়ের নাতি হচ্ছে সিরাজউদ্দৌলা, সিরাজ লিখছি। মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন, যেটা তিনি নাম দিয়েছিলেন মুকসুদাবাদ। এবং মুর্শিদ কুলি খান হচ্ছেন 1717, এই টাইমে কিন্তু বাংলার নবাব হয়। এই সময় ফারুক শিয়ারের ফরমান জারি করা হচ্ছে এবং ফারুক শিয়ার দস্তক রাইট দিচ্ছে ব্রিটিশদেরকে বাংলার মধ্যে বাণিজ্য করার। ঠিক আছে, দস্তক হচ্ছে বাণিজ্য করার পারমিট। ঠিক আছে, দস্তক এটা হচ্ছে পারমিট অফ ট্রেড, বাণিজ্য করার অনুমতিপত্র। এখানে ফরমান, ফারুক শিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে আসছে, যেখানে দস্তক দেওয়া হচ্ছে ব্রিটিশদেরকে যে তারা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে বা খুব কম শুল্কে বাণিজ্য করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, আলীবর্দী খাঁর মৃত্যুর পর কে নবাব হয়েছিলেন? এক্ষুনি বললাম, সিরাজউদ্দৌলা নবাব হয়েছিলেন আলীবর্দী খাঁর মৃত্যুর পর। এবং সিরাজউদ্দৌলা যখন নবাব হচ্ছে, সিরাজউদ্দৌলা সম্পর্কে আরো একটু ইনফরমেশন যদি আমরা নোট করি, 1 নম্বর হচ্ছে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত করছেন। এই আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে 1757 খ্রিস্টাব্দেই। ফোর্ট উইলিয়ামে ইংরেজরা দুর্গ স্থাপন করতে শুরু করেন, যেটার পারমিশন কিন্তু সিরাজউদ্দৌলা দেননি। তো কলকাতার ফোর্ট উইলিয়ামে যখন দুর্গ স্থাপন করেন এবং তারপরে সিরাজউদ্দৌলা আক্রমণ করেন এবং তারপরে আলীনগরের সন্ধি হয় এবং এই আলীনগরের সন্ধি পরে পলাশীর যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। ইভেনচুয়ালি এই ট্রিটির পর থেকেই তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং কনস্পিরেসি করা হয় সিরাজউদ্দৌলার এগেনস্টে। তার ফ্যামিলি মেম্বারও সেই কনস্পিরেসিতে ইনভলভ ছিল এবং তারপরে পলাশীর যুদ্ধ দেখছি, যেখানে বাংলার যে স্বাধীনতা সেটা কিন্তু পুরোপুরি ভাবেই খর্ব হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, বক্সার যুদ্ধ কত সালে হয়? পলাশীর যুদ্ধ যদি হয়, এরকমটা বলা হয় যে পলাশীর যুদ্ধ যদি ইনিশিয়েট কাউকে বাংলার স্বাধীনতা খর্ব করার প্রথম স্টেপ হয়, তো বক্সার যুদ্ধ হচ্ছে আলটিমেট স্টেপ ছিল, যেটার পরে কোনোভাবেই বাংলার স্বাধীনতা আর ফিরে পাওয়া পসিবল ছিল না। বক্সার যুদ্ধ সংগঠিত হচ্ছে 1764 খ্রিস্টাব্দে ব্রিটিশদের পক্ষে
সেনাপতি ছিল হেক্টর মুনরো। ব্রিটিশ সেনাপতি হেক্টর মুনরো। এবং এই বক্সার যুদ্ধের পরে যে সন্ধিটা হয় সেটা খুব ইম্পর্টেন্ট, এলাহাবাদের সন্ধি। এই এলাহাবাদের সন্ধিতে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে, আচ্ছা বক্সার যুদ্ধ কাদের মধ্যে হয়? ব্রিটিশ সেনাপতি তো হেক্টর মুনরো, তার অপোজিটে কারা কারা ছিল? অপোজিটে ছিল তিনটে পার্টি কে কে? একটা হচ্ছে সুজাউদ্দৌলা, মীর কাসিম এবং শাহ আলম টু। সুজাউদ্দৌলা যিনি ছিলেন আওয়াধের নবাব, মীর কাসিম ও মুঘল সম্রাট শাহ আলম টু, শাহ আলম দ্বিতীয়। ঠিক আছে, এই এলাহাবাদের সন্ধিতে ইংরেজরা সুজাউদ্দৌলা এবং শাহ আলম দুজনের সঙ্গে আলাদা আলাদা ভাবে ট্রিটি করে, মানে আলাদা আলাদা ক্লজে ট্রিটি করে। এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এখানে যখন ব্রিটিশদের তরফে যিনি স্বাক্ষর করেছেন সেটা কিন্তু রবার্ট ক্লাইভ। এখানে সুজাউদ্দৌলার সঙ্গে ট্রিটিতে বলা হচ্ছে যে এলাহাবাদ এবং কারা যে অঞ্চলটা, সেই অঞ্চলটা মুঘল এম্পায়ারের তরফে করে দিতে হবে এবং তাকে টাকা পে করতে হবে, যেহেতু যুদ্ধ হয়েছে তার একটা খরচা আছে, সেই খরচার মানে যুদ্ধের ফাইন বাবদ তাকে টাকা পে করতে হবে ব্রিটিশদেরকে। আর সেকেন্ড যেটা সম্রাট শাহ আলমের সঙ্গে হচ্ছে, দ্বিতীয় শাহ আলমের সঙ্গে, এখানে ব্রিটিশ রাজ দুটো ক্লজ রাখেন। একটা হচ্ছে দেওয়ানি, দেওয়ানি মানে হচ্ছে রাজস্ব সংক্রান্ত বিষয়, রাজস্ব সংক্রান্ত বিষয়। আর একটা হচ্ছে নিজামত, যেটা হচ্ছে সেনাবাহিনী ও বিচার ব্যবস্থা। এই দুটো বিষয়, দেওয়ানি রাইট চলে যাবে ব্রিটিশদের কাছে এবং গোটা প্রভিন্সে নিজামত মানে সেনাবাহিনী এবং বিচার ব্যবস্থা মেনটেন করার জন্য ব্রিটিশদেরকে প্রত্যেক বছর টাকা দিতে হবে। ঠিক আছে, গোটা যে প্রভিন্সটা রয়েছে সেই প্রভিন্সের যে সেনাবাহিনী এবং বিচার ব্যবস্থা মেনটেন করার জন্য শাহ আলমকে বা মোগল সম্রাটকে ব্রিটিশদেরকে পে করতে হবে। এই দুটো ক্লজ বলা হয় দ্বিতীয় শাহ আলমের সাথে সন্ধিতে, এলাহাবাদের সন্ধিতে। এবং এখানে খেয়াল রাখবে, এই যে দেওয়ানি এবং নিজামাত, এই যে দুটো ফাংশন, এটা এটা শাহ আলমের কাছে যায়, শাহ আলম দ্য সেকেন্ড, মানে তাকে সেনাবাহিনী এবং বিচার ব্যবস্থা মেনটেন করতে হবে এবং সেটাতে ব্রিটিশ সরকারকেও তাকে পে করতে হবে। এই যে দুটো ব্যবস্থা দেওয়ানি এবং নিজামাত দুটোতে ভাগ হয়ে গেল, এইটাকেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা, ইংলিশে এটাকে বলা হয় ডুয়েল গভর্নমেন্ট। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা। তাহলে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হচ্ছে? রবার্ট ক্লাইভ চালু করছেন এখানে এলাহাবাদের সন্ধির মাধ্যমে, যেটা হচ্ছে 1765-তে, 1765-তে, তার পরের বছর। নেক্সট কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে? একটু আগেই পড়লাম, আগের স্লাইডেই, বাংলার দেওয়ানি লাভ করছে 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে। তো 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমে দেওয়ানির অধিকার পাচ্ছে বাংলা, বিহার এই প্রদেশটাতে, যেটা হচ্ছে এলাহাবাদের সন্ধির মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছেন। শুরু হচ্ছে
রবার্ট ক্লাইভ এবং শেষ করছেন ওয়ারেন হেস্টিং। হেস্টিং 1772 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হচ্ছে 1765 খ্রিস্টাব্দে এবং এই দ্বৈত শাসন ব্যবস্থার মাধ্যমেই বাংলা প্রদেশের দেওয়ানি অধিকার লাভ করে এবং নিজামতের যে ফাংশন গুলো ছিল সেগুলো মুঘল সম্রাটদের পালন করার অধিকার দেওয়া হয়, যার জন্য আবার ব্রিটিশ সরকারকেও পে করতে হতো। ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ভারতে প্রথম কারা এসেছিল? ভারতে প্রথম এসেছিল পর্তুগিজরা। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন। কোথায় আসেন? না, কালিকট। এবং এই কালিকটের শাসক তখন ছিলেন হিন্দু রাজা কিং জামোরিন বা জামোরিনও লিখতে পারি আমরা বাংলাতে। ইনি কিন্তু হিন্দু রাজা ছিলেন, কালিকটের রাজা। ওকে, আচ্ছা। প্রথম পর্তুগিজ গভর্নরের নাম কি? প্রথম পর্তুগিজ গভর্নরের নাম হচ্ছে ফ্রান্সিসকো দে আলমিডা। ফ্রান্সিসকো দে আলমিডা, ইনি ছিলেন প্রথম পর্তুগিজ গভর্নর। এনার সম্পর্কে জাস্ট একটা লাইন মনে রেখো যে ইনি ব্লু ওয়াটার পলিসি লাগু করেছিলেন, চালু করেন। ব্লু ওয়াটার পলিসি বিষয়টা কি? ব্লু ওয়াটার পলিসি হচ্ছে যেহেতু তিনি ইন্ডিয়াতে আসছে এবং যে ইন্ডিয়ান ওশান দিয়ে যারা বাণিজ্য করবে, ভারত মহাসাগর দিয়ে যারা বাণিজ্য করবে, তাদের ওপর ট্যাক্স লাগিয়েছিলেন এই ফ্রান্সিসকো ডে আলমিডা, যিনি ছিলেন প্রথম পর্তুগিজ গভর্নর। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন? একটু আগের কোয়েশ্চেনটাতেই বললাম, এটা হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোন চুক্তি সইয়ের মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে, যেটা গান্ধীজি এবং আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এবং এই গান্ধী আরউইন প্যাক্টের আর একটা শর্ত ছিল যে যদি এই চুক্তিটা স্বাক্ষর করার মাধ্যমে গান্ধীজি কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠকে পার্টিসিপেট করেন। ঠিক আছে, এটা খেয়াল রেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে 1767 থেকে 1769 পর্যন্ত হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। মহীশূর যুদ্ধগুলো প্রথমে এই মহীশূরের মানে পুরোনো টাইমে, এনশিয়েন্ট টাইমে রাজত্ব করতো উডিয়ার ডাইনেস্টি। ঠিক আছে, উডিয়ার ডাইনেস্টি। উডিয়ার ডাইনেস্টি। ওডিয়ার রাজবংশ। এবং হায়দার আলী ছিল একজন সৈনিক এই উডিয়ার ডাইনেস্টির মধ্যে, যিনি এই উডিয়ার ডাইনেস্টিকে পাস অন করে সিংহাসনে বসান। ঠিক আছে, এই উডিয়ার ডাইনেস্টির কে পরাজিত করে, মানে তার এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেন এবং ইভেন্চুয়ালি হায়দার আলী মহীশূরের সিংহাসনে বসে।
হায়দার আলী যখন মহীশূরের সিংহাসনে বসেন, তারপরে আমরা ব্রিটিশদের সাথে যে কনফ্লিক্ট, এখানে টোটাল 4টে যুদ্ধ আছে, ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এবং প্রত্যেকটা যুদ্ধ শেষে একটা করে সন্ধি হয়েছে এবং যুদ্ধ শেষ হয়েছে। তাই যুদ্ধ এবং কোন যুদ্ধের শেষে কোন সন্ধি হয়েছে সেটা মনে রাখতে হবে, সেটা আমি একটুখানি লিখছি, তোমরা একটু খেয়াল রাখবে। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, সেটা হচ্ছে 1767 থেকে 1769। শেষ কিসের মাধ্যমে হচ্ছে? শেষ হচ্ছে মাদ্রাজের সন্ধির মাধ্যমে। এই স্লাইডে যেটুকু বলবো, এই ইঙ্গ মহীশূর যুদ্ধ থেকে আর কিচ্ছু পড়তে লাগবে না। মাদ্রাজের সন্ধির মাধ্যমে এখানে হায়দার আলী জিতছেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে দ্বিতীয়, আর ইঙ্গ মহীশূর লিখছি না, দ্বিতীয় বলে লিখছি। দ্বিতীয় টাইম পিরিয়ড হচ্ছে 1780 থেকে 1784। এই যুদ্ধটা শেষ হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে। ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে, এবং এখানে হায়দার আলী মারা যাচ্ছেন, ঠিক আছে। হায়দার আলী মারা যান, মানে মারা যান যুদ্ধে মারা যান না, ডিউ টু মানে ক্যান্সার ছিল তার জন্য মারা যান। ম্যাঙ্গালোরের সন্ধি, এবং এরপরে দেখবো আমরা তৃতীয়, যেটা হায়দার আলীর ছেলে হচ্ছে টিপু সুলতান। একটা কোয়েশ্চেন এসেছিল, ট্রি অফ লিবার্টি কে স্থাপন করেন? ট্রি অফ লিবার্টি, এটা কিন্তু টিপু সুলতান হবে। এই কোয়েশ্চেনটা কোন একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি দেখেছিলাম, খেয়াল রাখবে। আচ্ছা, এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা সংগঠিত হচ্ছে 1790 থেকে 1792 এই টাইম পিরিয়ডে, এবং এই যুদ্ধটা শেষ হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, এখানে টিপু সুলতানের ক্যাপিটাল ছিল শ্রীরঙ্গপত্তনম, এবং সালটা মনে রাখবে 1792 খ্রিস্টাব্দে হচ্ছে। এবং এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধেতে টিপু সুলতানের ওপর প্রচুর ট্যাক্স চাপানো হয় এবং টিপু সুলতানের ছেলেদেরকে বন্দি বানিয়ে রাখা হয়, এবং বন্দি বানিয়ে রাখা হয়। তার ফলে আবার চতুর্থ যুদ্ধ হওয়াটা ভীষণ অনিবার্য ছিল। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা সংঘটিত হচ্ছে 1798 থেকে 1799, এবং এখানে টিপু সুলতান মারা যাচ্ছেন এবং ব্রিটিশরা ক্যাপচার করে নিচ্ছে মহীশূর, এবং ব্রিটিশ এই যে উডিয়ার ডাইনেস্টি ছিল, সেই উডিয়ার ডাইনেস্টির একজনকে পাপেট রুলার হিসেবে বসিয়ে তাকে সাবসিডারি অ্যালায়েন্স সই করে নিচ্ছে, এবং ইভেন্চুয়ালি মহীশূর ইংরেজদের হাতে, ইংরেজদের দখলে চলে যাচ্ছে। ওকে, টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। মনে থাকবে? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নামকরণ কে করেছিলেন? আলীনগর নাম করেছিলেন সিরাজউদ্দৌলা, তার দাদু আলীবর্দী খাঁর নাম অনুযায়ী। কানপুরে 1757 সালে মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। মহাবিদ্রোহ এবং মহাবিদ্রোহের সময় কে কোথায় নেতৃত্ব দিচ্ছে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এবং তার সাথে ইম্পর্টেন্ট মহাবিদ্রোহের সময় কোথায় কে কোন অফিসার সাপ্রেস করছে বিদ্রোহ, সেটাও ইম্পর্টেন্ট। মহাবিদ্রোহ সংগঠিত হচ্ছে 1757 খ্রিস্টাব্দে, এবং এখানে যে সেন্টার গুলো ছিল, প্রথম হচ্ছে দিল্লিতে বাহাদুর শাহ জাফর সেকেন্ড বা দ্বিতীয় বাহাদুর শাহকে মহাবিদ্রোহের লিডার হিসেবে ঘোষণা করা হয়, এবং ঘোষণা করার পরে মহাবিদ্রোহ যখন ঘোষিত হয় তখন তাকে মানে অল ওভার এই রিভল্টার, এই বিদ্রোহটার মানে লিডার হিসেবে তাকে শোকেসিং করা হয়। এবং এখানে খেয়াল রাখবে, কুনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন বিহার থেকে,
কানপুর থেকে নেতৃত্ব দেন নানা সাহেব ও তাকিয়া টপি, ইনিও কানপুর থেকে ছিলেন। ঝাঁসি থেকে নেতৃত্ব দেন রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই। লখনৌ থেকে নেতৃত্ব দেন বেগম হজরত মহল। হজরত মহল কে ছিলেন? হজরত মহল ছিলেন ওয়াজিদ আলী শাহর স্ত্রী, ঠিক আছে, ওয়াজিদ আলী শাহর স্ত্রী ছিলেন বেগম হজরত মহল। ফৈজাবাদ থেকে নেতৃত্ব দেন মৌলবী আহমদুল্লাহ। উত্তরপ্রদেশ থেকে নেতৃত্ব দেন শাহমল, শাহমাল। এবং বরেলি থেকে নেতৃত্ব দেন বাহাদুর খান রোহিল্লা। হলো কে কোথা থেকে নেতৃত্ব দেন। এবার একটুখানি আমি বলবো, জাস্ট শোনো। সিপাহী বিদ্রোহ এই সেন্টার গুলো হওয়ার পিছনে কিছু কারণ আছে। সিপাহী বিদ্রোহ কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে হয়নি, যদিও সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করা হয়, কিন্তু প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করা হলেও সিপাহী বিদ্রোহে কিন্তু সমস্ত শ্রেণীর মানুষ বা সমগ্র ভারতবর্ষের মানুষ কিন্তু সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেন। এখানে সিপাহী বিদ্রোহ আমরা সেই সমস্ত জায়গাগুলোতেই সব থেকে বেশি ইনফ্লুয়েন্স দেখতে পাই। এক তো যেখানে মানে সিপাহীদের উপর অত্যাচারিত হচ্ছে সিপাহীরা, সেখানে মানে আমরা যখন কজ দেখছি, কারণ দেখছি মহাবিদ্রোহের, খেয়াল করে দেখো ডক্টরিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি এবং সাবসিডারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি, এই দুটো নীতি এর আগে আসছে। এবং এই দুটো নীতির ফলে ব্রিটিশ শাসক, ব্রিটিশ যে কোম্পানি, সেই ব্রিটিশ কোম্পানি বিভিন্ন ভারতের জায়গাগুলোকে দখল করে নিচ্ছিল। যেমন এই যে ঝাঁসি 1853 খ্রিস্টাব্দে, এটা সত্য বিলোপ নীতির মাধ্যমে হরপ করে নেওয়া হয়। সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি কে নিয়ে আসছেন? সত্য বিলোপ নীতি নিয়ে আসছেন লর্ড ডালহৌসি। তারপর লখনৌ হচ্ছে একমাত্র সেন্টার যেটা মানে আওয়াধ হচ্ছে যেখানে মিস গভর্নেন্স, মানে ডালহৌসি বলেছিলেন যে এখানে এই আওয়াধ প্রভিন্সটাকে ঠিকঠাক শাসন করতে পারছেন না, তার জন্য সেটাকে মানে সেটা নিয়ে নেওয়া হয়, ব্রিটিশ সরকার সেটাকে দখল করে নেয়। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা সিপাহী বিদ্রোহের সব থেকে বেশি প্রভাব লক্ষ্য করি। এবার যেটা তোমাদেরকে বলবো যে কোথায় কে সাপ্রেস করেছিল, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দিল্লি থেকে করেছিলেন। দিল্লিতে সাপ্রেস করেছিল, সাপ্রেস মানে দমন করেছিল, দমন করেন জন নিকলসন। জন নিকলসন। এবং ঝাঁসিতে করেন হিউজ রোজ, আমি এটা ইংলিশে লিখছি। এবং এই হিউজ রোজ ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের উদ্দেশ্যে বলেছিলেন যে সি ইজ দ্য অনলি ম্যান ফাইটিং, ইংলিশেই বলেছিলেন, বাংলাতে বলেনি, ঠিক আছে। সি ইজ দ্য অনলি ম্যান ফাইটিং, এই কথাটা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের উদ্দেশ্যে বলেছিলেন। লক্ষ্মীবাইয়ের অরিজিনাল নাম কি ছিল? অরিজিনাল নাম ছিল মণিকর্ণিকা, ঠিক আছে। ওকে। আর আর ঝাঁসিতে করেছিলেন হিউজ রোজ এবং জন নিকলসন, এই দুটো নামই মনে রাখো, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না, বলতে আমি পারি কিন্তু ছেড়ে দাও, এই দুটো নামই মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? একটু আগে বললাম দ্বিতীয় বাহাদুর শাহ, এবং দ্বিতীয় বাহাদুর শাহের সঙ্গে জেনারেল ভকত খান ছিলেন তার জেনারেল, যিনি
দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে মহাবিদ্রোহ পরিচালনা করছিলেন। এই মহাবিদ্রোহের ফলে পরে মানে মহাবিদ্রোহের আফটার ম্যাথ হিসেবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কোম্পানির যে রুল ছিল, কোম্পানির যে শাসন ছিল, সেই কোম্পানির শাসন বন্ধ করে দেওয়া হয় এবং ক্রাউন রুল বা ব্রিটিশ রাজ্যের যে শাসন সেটা চালু করা হয়, ঠিক আছে। এবং তারপরে আমরা দেখতে পাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে 1858 খ্রিস্টাব্দে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 খ্রিস্টাব্দে, যেটাকে আমরা বলি মহারানীর ঘোষণাপত্র। এবং এই মহারানীর ঘোষণাপত্র যেখানে কুইন ভিক্টোরিয়াকে ভারতেরও রানী হিসেবে ঘোষণা করা হয় এবং এখানে যে গভর্নর জেনারেল পদটা ছিল সেই গভর্নর জেনারেল পদটা বিলুপ্ত করে তার জায়গায় হয়ে যায় ভাইস রয় অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটা পরিবর্তিত হয়ে যায় ভাইস রয় অফ ইন্ডিয়া। ওকে, শেষ গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি প্রথম ভাইসরয় ছিলেন। শেষ কে ছিলেন? শেষ এবং এটা হচ্ছে প্রথম, এই দুটো একই ব্যক্তি। এই সময় ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল এবং তিনি প্রথম ভাইসরয় হন। বোঝা গেছে জিনিসটা? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আগের স্লাইডেই পড়লাম, লর্ড ক্যানিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল। লর্ড কার্জন কোন টাইমে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? যে টাইমে বঙ্গভঙ্গ হচ্ছে। বঙ্গভঙ্গ হচ্ছে কবে? বঙ্গভঙ্গ হচ্ছে 1905-এ। 1905-এ ছিলেন লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ রদ হচ্ছে 1911-তে এবং সেই সময় রাজধানী স্থানান্তর হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে। ওকে, রাজধানী স্থানান্তর হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে। লর্ড কার্জনের টাইমে কি কি মনে রাখবো? একটা হচ্ছে বাংলা ভাগ, বঙ্গভঙ্গ 1905-এ, কলকাতা কর্পোরেশন অ্যাক্ট, এবং ইয়ং হাজবেন্ড মিশন, যেটা তিব্বতের জন্য ছিল, ঠিক আছে। লর্ড ক্যানিং তো এই সময় হচ্ছে মহাবিদ্রোহ এবং প্রথম গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হচ্ছেন লর্ড ক্যানিং। লর্ড ডালহৌসি থেকে মনে রাখতে হবে ডক্টরিন অফ ল্যাপস, ইনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। লর্ড ডালহৌসি কিন্তু ভাইসরয় ছিলেন না, ইনি গভর্নর জেনারেল ছিলেন এবং সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন 1848 খ্রিস্টাব্দে। প্রথম রেলপথ স্থাপিত হয়। প্রথম রেলপথ কোথা থেকে কোথা অব্দি স্থাপিত হয়েছিল? বোম্বে থেকে থানে 1853 খ্রিস্টাব্দে। বোম্বে থেকে থানে। প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু করা হয়। এবং এই সময়ই আসছে উরের নির্দেশনামা। 1854 খ্রিস্টাব্দে
যেটাকে বলা হয় ম্যাগনা কার্টা। যেটাকে বলা হয় ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা। ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা মানে হচ্ছে মহাসনদ। ওকে, এগুলো মনে রাখলেই যথেষ্ট। লর্ড কর্নওয়ালিস সম্পর্কে কি মনে রাখবে? লর্ড কর্নওয়ালিস সম্পর্কে মনে রাখবে যে ইনি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, এবং লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কে রচনা করেন? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রচনা করেন বিনায়ক দামোদর সাভারকর। এবং এই ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের সাথে তিনি এই বিনায়ক দামোদর সাভারকর রচনা করেন, এবং এখানে তিনি বলেছেন যে মহাবিদ্রোহ হচ্ছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কে স্থাপন করেন? ভারতের প্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেন সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে ছিলেন জ্যোতিবা ফুলের স্ত্রী। জ্যোতিবা ফুলের স্ত্রী ছিলেন সাবিত্রীবাই ফুলে। এই সাবিত্রীবাই এবং জ্যোতিবা ফুলে এনারা মালি কমিউনিটি থেকে বিলং করতেন, এবং এদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে সত্যশোধক সমাজ। এনাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে সত্যশোধক সমাজ, যেটাকে ইংলিশে বলে ট্রুথ সিকিং সোসাইটি। জ্যোতিবা ফুলের ইম্পর্টেন্ট কিছু রাইটিংস রয়েছে, যেমন যেটা থেকে কোয়েশ্চেন আসে গুলামগিরি। গুলামগিরি রচনা করেন জ্যোতিবা রাও ফুলে। মহারাষ্ট্রের পুনেতে এনারা কাজ করতেন। সত্যশোধক সমাজ সাবিত্রী ফুলে এবং জ্যোতিবা ফুলে এটা স্থাপন করেন। ওকে, এখানে রয়েছে অপশন এ তে সরোজিনী নাইডু, যেটা থেকে ইনফরমেশন অবশ্যই পড়তে হবে। সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের নাইটাঙ্গেল, এবং সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারি বা জন্মদিনের দিন কি পালন করা হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, যেটা কানপুর অধিবেশন ছিল 1925-এর। ওকে, সেকেন্ড, তিনি ইউপি গভর্নর ছিলেন স্বাধীন ভারতের। উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন। গণপরিষদের মহিলা সদস্য ছিল 15টি, তার মধ্যে সরোজিনী নাইডুও ছিলেন। গণপরিষদের 15 জন মহিলা সদস্যদের মধ্যে একজন। তাহলে এখান থেকে দুটো ইনফরমেশন পেলে, কতজন মহিলা সদস্য ছিল, ঠিক করে লিখি। 15 জন মহিলা সদস্য ছিল গণপরিষদে, এবং তার মধ্যে একজন ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, যেখানে গান্ধীজিও অংশগ্রহণ করেছিলেন।
এবং যখন ডান্ডি মার্চের পরে গান্ধীজিকে গ্রেপ্তার করে নেওয়া হয় তখন সরোজিনী নাইডু ধরসানাতে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। এখানে এই ইনফরমেশনটা লিখছি, ধারসানাতে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন। ওকে, এনাফ ইনফরমেশন। আচ্ছা, এখানে আরেকজন সম্পর্কে একটুখানি দেখবো, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। ভারতীয় নয় কিন্তু, ভারতীয় হচ্ছে সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। কোন অধিবেশনে? এটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। তিনি হোম রুল মুভমেন্ট বা হোম রুল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই হোম রুল আন্দোলনের সঙ্গে আরেকটা নাম যুক্ত, যেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের যে হোম রুল আন্দোলন সেটা মহারাষ্ট্রে কেন্দ্রীভূত ছিল, এবং অ্যানি বেসান্তের যে হোম রুল আন্দোলন সেটা মাদ্রাজ এবং বোম্বে শহরে কেন্দ্রীভূত ছিল। মহারাষ্ট্র, সমগ্র মহারাষ্ট্রে নেতৃত্ব দিয়েছিলেন বিজি তিলক, বোম্বে শহর ছাড়া। বোম্বে শহরে কিন্তু হোম রুল আন্দোলনের নেতৃত্ব দেন অ্যানি বেসান্ত, এবং মাদ্রাজে আন্দোলনের নেতৃত্ব দেন কোথায় না মাদ্রাজ ও বোম্বে শহর। সমগ্র মহারাষ্ট্র কিন্তু নয়, খেয়াল রাখবে, এখানে স্টার দিয়ে লিখে দিই, তাহলে তোমাদের মহারাষ্ট্রে নেতৃত্ব দেন বাল গঙ্গাধর তিলক। ওকে, অ্যানি বেসান্ত নিউ ইন্ডিয়া বলে একটি ম্যাগাজিন, পত্রিকা পাবলিশ করতেন। এনাফ। তো অ্যানি বেসান্ত সম্পর্কে এই কটা ইনফরমেশন যথেষ্ট মনে রাখার জন্য আপাতত। নেক্সট কিছু আসলে আবার তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। কলকাতা স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতা স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার ছিলেন একজন স্কটিশ ঘড়ি নির্মাতা, ঠিক আছে, এবং তিনি আরো কি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি প্রতিষ্ঠা করেছিলেন হেয়ার স্কুল 1818 খ্রিস্টাব্দে, হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে, রাজা রামমোহন রায় এই সঙ্গে অ্যাসোসিয়েটেড, তিনি রাজা রামমোহন রায়ের খুব ক্লোজও ছিলেন। আরো অনেক পার্সন ছিলেন এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। কলকাতা স্কুল বুক অফ সোসাইটি এটাও হচ্ছে 1818-তে, এবং স্কুল বুক সোসাইটি কলেজ স্ট্রিট গেলে কিন্তু তোমরা হেয়ার স্কুল দেখতে পাবে, কলেজ স্ট্রিটেই আছে। স্কুল বুক সোসাইটি এটা হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। ওকে, ডিরোজিও সম্পর্কে একটু ইনফরমেশন পড়ি। ডিরোজিও ইয়ং বেঙ্গল মুভমেন্ট লিড করেছিলেন। ইয়ং বেঙ্গল মুভমেন্ট লিড করেছিলেন, হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। ইয়ং বেঙ্গল যে মুভমেন্ট, মানে ডিরোজিও এবং তার অনুগামীরা একটি পত্রিকা পাবলিশ করতো যেটার নাম হচ্ছে পার্থেনন। পার্থেনন পত্রিকা,
ডিরোজিওর অনুগামীরা। অনুগামীরা প্রকাশ করত। পত্রিকা। হ্যান্ডরাইটিং দিনের পর দিন খারাপই হয়ে যাচ্ছে। এবং ডিরোজিও প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে ক্যালাইডোস্কোপ, ইন্ডিয়ান ম্যাগাজিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় 1793 খ্রিস্টাব্দে। পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেন? লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন এবং এটাকেই বলা হয় জমিদারি সিস্টেম বা জমিনদারি সিস্টেম। এই সময় অনেকগুলো বন্দোবস্ত বা ব্যবস্থা প্রচলন হয়েছিল, যেখানে বিভিন্ন প্রদেশে মানে ভারতের বিভিন্ন জায়গাতে এই ব্যবস্থাগুলো প্রচলিত ছিল, যেখানে জমির ওপর অধিকার স্থাপন করার ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো প্রচলিত ছিল। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, এটা হচ্ছে বাংলা বিহার এই অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই অঞ্চলে প্রচলিত ছিল। এছাড়া ছিল রায়তওয়ারি বন্দোবস্ত। রায়তওয়ারি বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, রায়ত মানে হচ্ছে চাষি, এবং এই রায়তওয়ারি বন্দোবস্ত প্রচলিত ছিল দক্ষিণ ভারতে। এবং কিছু মানে যতটা জমি আছে সেই জমির রেসপেক্টে তাকে ট্যাক্স পে করতে হবে ইংরেজদেরকে। এবং এটা ইন্ট্রোডিউস কে করেছিল? ইন্ট্রোডিউস করেছিল মুনরো এবং রিড। হেক্টর মুনরো। হেক্টর মুনরোর নাম আমরা কোথায় পড়লাম? একটু আগেই পড়েছি, কমেন্ট সেকশনে জানাও, ক্লাসের মধ্যেই যেন সমস্তটা রেডি হয়ে যায়। এছাড়া হচ্ছে মহলারি বন্দোবস্ত। মহলারি বন্দোবস্ত প্রচলিত ছিল পাঞ্জাব সাইডে বা উত্তর পশ্চিম ভারতে। মহল কথার অর্থ কি? মহল মানে হচ্ছে ওই পিস অফ ল্যান্ড, যে একটা ভিলেজ রয়েছে, সেই ভিলেজটাকে মহল বলা হচ্ছে। মহল, তালুক, যে সমস্ত ওয়ার্ড গুলো ইউজ করা হয়, এবং সেই ভিলেজের যে হেড মানে গ্রামের যে প্রধান, সে ট্যাক্স পে করবে গোটা গ্রামের বিহাভে, সেটাই হচ্ছে মহলারি বন্দোবস্ত। এবং এখানে কিন্তু এই পিস অফ ল্যান্ডটাকে বলা হচ্ছে না, যে পার্টিকুলার গ্রামটা রয়েছে সেই গ্রামটাকে বলা হচ্ছে মহল, এবং সেই মহলের যে হেড পার্সন রয়েছে গোটা ভিলেজের বিহাভে সেটাকে সেখানে ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে। এবং এটা ইন্ট্রোডিউস করেছিল হল্ট ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি। খেয়াল রাখবে এটা কিন্তু জমিদারি প্রথা নয়। ওকে, আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে সূর্যাস্ত আইন, সানসেট ক্লজ, যে পার্টিকুলার যেই দিনে ট্যাক্স দেওয়ার কথা বলা হয়েছে সেই দিন যদি ট্যাক্স পেমেন্ট না করতে পারে, তাহলে মানে সেই স্পেসিফিক দিনের সূর্যাস্তের আগে কিন্তু তাকে ট্যাক্স পে করতে হবে, নইলে সেই জমিটা ব্রিটিশ সরকার সেটা অকশন করে দেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20।
কলকাতা বিজ্ঞান কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন? দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া লিখেছেন জেমস মিল। জেমস মিল লিখেছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। অগাস্টাস হাকি এনার নাম জড়িত হচ্ছে বেঙ্গল গ্যাজেটের সঙ্গে, যেটা ফার্স্ট নিউজ পেপার ছিল। সত্য শোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সত্য শোধক সমাজ প্রতিষ্ঠিত হয় 1873 খ্রিস্টাব্দে, যেটা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে ও সাবিত্রীবাই ফুলে। বিদেশের মাটিতে প্রথম ভারতের জাতীয় পতাকা কে উত্তোলন করেন? বিদেশের মাটিতে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ভিকাজি রুস্তমজি কামা। মাদাম ভিকাজি রুস্তমজি কামা, যাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জননী, বিপ্লববাদের জননী, তিনি বিদেশের মাটিতে জার্মানির স্টুটগার্ডে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেই জাতীয় পতাকাটা, যেই পতাকাটা উত্তোলিত হয়েছিল, সেই পতাকাটা ভারতবর্ষে স্মাগল করে নিয়ে আসে ইন্দুলাল ইয়াগনিক। এই ইনফরমেশনটা হয়তো আমি জানি না তোমাদের কতটা রিলেভেন্ট মনে হচ্ছে, কিন্তু এটা থেকে এসএসসি তে কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে? এই পতাকাটা ভারতবর্ষে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে নিয়ে আসেন ইন্দুলাল ইয়াগনিক। এবং এটা কোথায় করেছিলেন? জার্মানিতে করেছিলেন, স্টুটগার্ডে। মাদাম ভিকাজি রুস্তমজি কামা বন্দে মাতারাম পত্রিকাও প্রকাশ করতেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরঙ্গে। আত্মারাম পান্ডুরঙ্গে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। এখানে কতগুলো ইম্পর্টেন্ট সোসাইটি এবং সভার কথা আমরা লিখবো, যেটার নাম এবং তার প্রতিষ্ঠাতার নামটা ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব। তারপর সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে। লিখি, নইলে তো মনে থাকবে না। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, অনুশীলন সমিতি সতীশ চন্দ্র বসু। যেটা হচ্ছে কলকাতাতে। আর ঢাকা অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। আচ্ছা, এখানে সতীশচন্দ্র বসুর সঙ্গে প্রমথনাথ মিত্রর নামটা মনে রাখবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় লখনৌতে এবং যার সভাপতি ছিলেন লালা রাজপথ রায়। মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সালিমুল্লাহ ও আগা খাঁ। আগা খান। অ্যান্টি সার্কুলার সোসাইটি? অ্যান্টি সার্কুলার সোসাইটি মুসলিম লীগের সালটা মনে রাখবে। মুসলিম লীগ হচ্ছে 1906। অ্যান্টি সার্কুলার সোসাইটি এটা 1906। এটা প্রতিষ্ঠা করেন শচীন্দ্র কুমার বসু। ওকে, এনাফ ফর দিস স্লাইড। এই স্লাইডের জায়গা নেই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়ের থেকে তো ইনফরমেশন অবশ্যই পড়তে হবে। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের নবজাগরণের প্রতিকৃত, ভারতের রেনেসার প্রতিকৃত বা নবজাগরণের প্রতিকৃত, ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা। তাকে রাজার টাইটেলটা কে দিচ্ছেন? এই রাজার টাইটেলটা দিচ্ছেন মুঘল সম্রাট আকবর সেকেন্ড, দ্বিতীয় আকবর। রাজা উপাধি দিয়েছিলেন। রাজা রামমোহন রায় সম্পর্কে ইনফরমেশন। প্রথম হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন 1814 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতাতে। এবং এই আত্মীয় সভা হচ্ছে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা হওয়ার ইনফ্লুয়েন্সও এই আত্মীয় সভা থেকেই আসছে। এরপরে সেটা ব্রহ্ম সভা হচ্ছে। এবং হিন্দু কলেজের ফাউন্ডেশনের সঙ্গেও তিনি অ্যাসোসিয়েটেড ছিলেন ডেভিড হেয়ারের সাথে। বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন 1825-এ। ব্রহ্ম সভা, যেটার পরবর্তীতে নাম হয়ে যায় ব্রহ্ম সমাজ, প্রতিষ্ঠা করেন 1828-এ। তিনি বেদ বাংলাতে ট্রান্সলেট করেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন। এক ঈশ্বরবাদী ছিলেন, মনোথেইজম ফলো করতেন, মানে পলিথেইজম একদমই ফলো করতেন না, এবং মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন, চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে ছিলেন। তার যে রাইটিং গুলো, যেমন হচ্ছে গিফট টু মনোথিজম, গিফট টু মনোথিজম, সম্বত কৌমুদী, এটার বাংলা হচ্ছে এক ঈশ্বরবাদীদের প্রতি, এক ঈশ্বরবাদীদের প্রতি। ওকে, মিরাতুল আকবর, মিরাত উল আকবর, যেটা কিন্তু পার্সি ল্যাঙ্গুয়েজে ছিল, ঠিক আছে,
প্রকাশ করতেন? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কে করেন? না স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মুভমেন্ট এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন। স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত তামিলনাড়ুতে। এটা অবস্থিত তামিলনাড়ুতে। এবং রামকৃষ্ণ মিশন স্থাপন করা হচ্ছে 1897 খ্রিস্টাব্দে, যেটা বেলুড়ে অবস্থিত। আশা করি এইটা তো তোমরা সবাই জানো, যেটা বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশন। অনেকে হয়তো তোমরা বিভিন্ন মিশন থেকে পড়াশোনাও করেছো। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগোতে যান, যেখানে তার যে ফেমাস স্পিচ সেটা তিনি দিয়েছিলেন শিকাগোতে, ইউএসএ তে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো? লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। তিনি নার্স ছিলেন এবং নিজের পেশা নিয়ে খুবই ডেডিকেটেড ছিলেন। তার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় ল্যাম্প, মানে রাত্রিরে যখন পেশেন্টদেরকে সেবা করতে যেত তখন ল্যাম্প নিয়ে যেত, তো সেখান থেকে লেডি উইথ দ্য ল্যাম্প নামটা এসছে। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হতো? ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা, কোয়েশ্চেনটা খেয়াল করো, মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। দিগদর্শন হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম নিউজ পেপার হচ্ছে বেঙ্গল গ্যাজেট। এখানে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছে, যেটা হচ্ছে এই নিউজ পেপার থেকে, যেমন সমাচার দর্পণ কে প্রকাশ করতেন? সমাচার দর্পণ হচ্ছে বাংলায় প্রকাশিত প্রথম পত্রিকা, যেটা হচ্ছে সাপ্তাহিক বাংলা পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা, ঠিক আছে। দিগদর্শন কে প্রকাশ করতেন? দিগদর্শন প্রকাশ করতেন মার্সম্যান। সংবাদ কৌমুদি প্রকাশ করতেন রাজা রামমোহন রায়। আর বেঙ্গল গ্যাজেট হচ্ছে হিকি বা হিকিস গ্যাজেটও বলা হতো। এছাড়া আর কি কি ইম্পর্টেন্ট? সোমপ্রকাশ তো বিদ্যাসাগর, আগের কোয়েশ্চেনে পড়লাম। যেমন হচ্ছে সঞ্জীবনী পত্রিকা, সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করতেন কৃষ্ণ কুমার মিত্র। বেঙ্গলি পত্রিকা প্রকাশ করতেন গিরিশ চন্দ্র ঘোষ। এবং সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইয়ং ইন্ডিয়া বলে পত্রিকা প্রকাশ করতেন মহাত্মা গান্ধী। গান্ধীজি প্রকাশ করতেন ইয়ং ইন্ডিয়া।
মিরাতুল আকবর, রাজা রামমোহন রায় পার্সি ভাষায়, একটু আগেই বলেছি। হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশ করতেন হরিশচন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায়, যাই বলো, মুখোপাধ্যায় লিখতেন তিনি। বাল গঙ্গাধর তিলক দুটো নিউজ পেপার, একটা হচ্ছে কেশরী, একটা হচ্ছে মারাঠা। এই মারাঠা ছিল ইংরেজি ভাষায় আর কেশরী ছিল মারাঠি ভাষায়। ওকে। সন্ধ্যা পত্রিকা প্রকাশ করতেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, লেখার জায়গা নেই। যুগান্তর পত্রিকা বারীন্দ্র কুমার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকা, সেটাও কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরই হবে। নেক্সট কোয়েশ্চেন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এটি লেখা হচ্ছে দাদাভাই নৌরোজির, যিনি, যাকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এবং তিনি এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটিতে প্রথম জাতীয় আয় গণনা করেন। নিউ ইয়ার ফেস্টিভ্যাল নওরোজ সেলিব্রেট করতেন। দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছেন কলকাতা সেশনে। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটি সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। অলরেডি পড়ে নিয়েছি আমরা এগুলো, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র, এবং যেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিল মাইকেল মধুসূদন দত্ত। এবং এই ইংলিশ ট্রান্সলেশনটার প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং, এবং এর জন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। রেভারেন্ড জেমস লংকে ফাইন হয়েছিল, এবং তার ফাইন তিনি জেলে চলে গেছিলেন গ্রেপ্তার করার পর, এবং তার হয়ে ফাইন পে করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? অলরেডি পড়ে নিয়েছি। লর্ড ডালহৌসি প্রবর্তন করেন ডক্টরিন অফ ল্যাপস, এবং ডক্টরিন অফ ল্যাপস এর মাধ্যমে কবে কোন জায়গাটা দখল করা হয় সেটাও একটুখানি ইম্পর্টেন্ট। যেমন সাতারা হচ্ছে প্রথম রাজ্য যেটা ডক্টরিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতির মাধ্যমে অধিকৃত হয় 1848 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে সম্বলপুর আর জৈতপুর 1849 পরের বছর। উদয়পুর 1852, ঝাঁসি 1853, আর নাগপুর যেটা হচ্ছে 1854। এরপরে আমরা দেখতে পাবো সিপাহী বিদ্রোহ এর কনফ্লুয়েন্সে আসছে। 39, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল, এটা স্বাধীন ভারতের, ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন। কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়? ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয় লর্ড কার্জনের আমলে। অলরেডি পড়ে নিয়েছি কি কি লর্ড কার্জনের আমলে ইম্পর্টেন্ট ছিল। লর্ড রিপনের সময়কালে আমরা শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন দেখতে পাই, এবং লর্ড রিপনের টাইমে প্রথম সিঙ্ক্রোনাইজ সেন্সাস হয়েছিল, প্রথম জনগণনা হয়েছিল লর্ড রিপনের টাইমে। ইলবার্ট বিল এসেছিল, ইলবার্ট বিল 1883-তে। ইলবার্ট বিল এসেছিল, প্রথম জনগণনা হচ্ছে এই টাইমে।
সিঙ্ক্রোনাইজ সেন্সাস, মানে পার্সিয়াল সেন্সাস হয়েছিল লর্ড মেয়োর টাইমে, কমপ্লিট সেন্সাস হয়নি, কমপ্লিট মানে সমগ্র জনগণনা হচ্ছে লর্ড রিপনের টাইমে। প্রথম যে শহরের সেন্সাস হয়েছিল সেটা হচ্ছে ঢাকা। ঢাকা শহরের প্রথম সেন্সাস মানে সিটি হিসেবে প্রথম সেন্সাস হয়েছিল ঢাকা শহরে। এবং এনাকে বলা হয়, লর্ড রিপনকে বলা হয় যে লোকাল সেলফ গভর্নমেন্টের ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্টের। হান্টার কমিশন আসছে এই সময়, যেটা এডুকেশনের সঙ্গে সম্পর্কিত। 1882 খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি আইন। 1881-তে। এগুলো সব লর্ড রিপনের টাইমে আসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালুকে করেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন লর্ড লিটন, এবং এটা রদ করেন লর্ড রিপন। লর্ড লিটন রদ করেন লর্ড রিপন। ভাই ছিল, ঠিক আছে, দুজনা। এটা হচ্ছে তোমার 1882-তে। চার্টার অ্যাক্ট কত সালে পাস হয়? চার্টার অ্যাক্ট পাস হয় 1813 খ্রিস্টাব্দে। 1813 না, আর একটা চার্টার অ্যাক্ট আমরা সেকেন্ড চার্টার অ্যাক্ট যেটা দেখবো 1833-এও কিন্তু আর একটা চার্টার অ্যাক্ট আসছে। চার্টার অ্যাক্ট মানে আমরা যেরকম পড়ছি না অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এত সালে, সেরকম চার্টার অ্যাক্ট অফ 1813, চার্টার অ্যাক্ট অফ 1833 এরকম। প্রথম এই যে 1813-র যে চার্টার অ্যাক্ট, এখানে বলা হচ্ছে যে প্রথমবারের জন্য ভারতবর্ষে খ্রিস্টান মিশনারি আসবে, খ্রিস্টানিটি প্রমোট করার জন্য, খ্রিস্ট ধর্মের প্রচার করার জন্য খ্রিস্টান মিশনারি আসবে, এবং প্রথমবার ভারতের এডুকেশনের জন্য টাকা বরাদ্দ করা হয়, 1 লাখ টাকা বরাদ্দ করা হয় ভারতের এডুকেশনের জন্য। ফার্স্ট খ্রিস্টান মিশনারি যেটা ভারতবর্ষে এসেছিল সেটা হচ্ছে উইলিয়াম কেরি। সেকেন্ড চার্টার অফ অ্যাক্ট যেটা 20 বছর পরে আসছে, যেটাকে বলা হয় সেকেন্ড চার্টার অ্যাক্ট, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একটা কমার্শিয়াল বডি, সেই কমার্শিয়াল বডি হিসেবেই সেটা অ্যাক্ট করবে, এটা কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটর বডি হিসেবে কাজ করবে না। নেক্সট কোয়েশ্চেন 44। কে সতীদাহ প্রথা রদ করেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। কোন গভর্নর জেনারেলের সময় ভারতের প্রতি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হয়? পুলিশি ব্যবস্থা। পুলিশি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন কত সালে হয়েছিল? প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে হয়েছিল বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে। সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এখানে 72 জন ছিল, ঠিক আছে, 72 জন ডেলিগেট ছিল। সেকেন্ড সেশন যেটা হচ্ছে কলকাতাতে, দাদাভাই নওরোজি। সভাপতিত্ব করেন। থার্ড সেশন মাদ্রাজ, সভাপতিত্ব করেন বদরুদ্দিন তাইবজি। ইনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি। ওকে, ফোর্থ সেশন 1888, যেখানে সভাপতিত্ব করেন জর্জ উইলি। জর্জ উইলি হচ্ছে ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট। ওকে, ইম্পর্টেন্ট 1896, যেটা কলকাতাতে হয়, এবং এখানে প্রথমবার বন্দে মাতারাম গাওয়া হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন এবং এটা হচ্ছে কলকাতা অধিবেশন। 1905 সালের অধিবেশন, যেখানে স্বদেশী আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। সভাপতিত্ব কে করেন? গোপাল কৃষ্ণ গোখলে। বেনারস অধিবেশন। 1906 দাদাভাই নৌরোজি, কলকাতা, এখানে স্বদেশী, স্বরাজ, বয়কট এবং ন্যাশনাল এডুকেশন, চারটে জিনিস এখানে অ্যাডপ্ট করা হয়েছিল। ঠিক আছে, স্বদেশী, স্বরাজ, ন্যাশনাল এডুকেশন এবং বয়কট। এরপরে আমরা যখন কোয়েশ্চেন আসবে তখন পরের অধিবেশনগুলো দেখছি। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ডাফরিনের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? একটু আগেই বললাম যে 1896 খ্রিস্টাব্দে। এবং জাতীয় কংগ্রেসের ফাদার অফ জাতীয় কংগ্রেস কাকে বলা হয়? ফাদার অফ জাতীয় কংগ্রেস বলা হয় A.O. হিউমকে, যিনি একজন অর্নিথোলজিস্ট ছিলেন এবং ব্রিটিশ শাসকের রাজস্ব বিভাগের কর্মচারী ছিলেন, অফিসার ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 50 এবং আজকে এটা লাস্ট কোয়েশ্চেন। তোমরা জানাবে প্রত্যেকটা কোয়েশ্চেন এভাবে ডিটেইল ডিসকাশন করা ফেলে ক্লাসটা লেন্দি হচ্ছে, বাট এটা তোমাদের কেমন লাগছে? কোয়েশ্চেন নাম্বার 50, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কলকাতাতে। অলরেডি ডিসকাস করে নিয়েছি, তাই আর ডিসকাস করলাম না। আজকে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।